শুভ সকাল। আমরা দ্বিতীয় খণ্ড নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় খণ্ড পাঠ 7 বর্জ্য অপসারণ। স্বাস্থ্যকেন্দ্রে যে ধরনের বর্জ্য পাওয়া যায়, স্বাস্থ্যকেন্দ্রে দুই ধরনের বর্জ্য পাওয়া যায়, একটা সাধারণ বর্জ্য আর একটা মেডিকেল বর্জ্য। আচ্ছা, সাধারণ বর্জ্য যে সকল বর্জ্য আঘাত বা সংক্রমণের ঝুঁকি সৃষ্টি করে না, যেমন কাগজ, বক্স বা বাক্স, প্যাকেজ, বোতল, প্লাস্টিকের পাত্র ইত্যাদি, এগুলো সাধারণত সংক্রমণের ঝুঁকি সৃষ্টি করে না, এগুলো হচ্ছে সাধারণ বর্জ্য। আর মেডিকেল বর্জ্য যেগুলো সংক্রমণের ঝুঁকি সৃষ্টি করে এবং যে সকল বর্জ্য রোগ নির্ণয় বা চিকিৎসা বা টিকাদানে ব্যবহৃত হয়, যেমন রক্ত বা রক্তজাত সামগ্রী, দেহরস, ব্যবহৃত ব্যান্ডেজ ইত্যাদি। জৈব বর্জ্য শরীরের অংশ বা টিস্যু, গর্ভফুল ইত্যাদি। ধারালো যন্ত্রপাতি, সুচ, ব্লেড ইত্যাদি। সঠিকভাবে বর্জ্য অপসারণের গুরুত্ব। আমরা কেন সঠিকভাবে বর্জ্য অপসারণ করব? মেডিকেল ও ক্ষতিকারক রাসায়নিক বর্জ্যের সঠিক অপসারণ, রোগ ছড়াতে বাধা দেওয়া এবং কর্মীর বা সেবাগ্রহীতা, ভিজিটর বা এলাকার জনগোষ্ঠীর জন্য দুর্ঘটনাবশত আঘাতের ঝুঁকি কমায়। যদি আমরা যেখানে সেখানে সূচ বা ব্লেড ফেলে রাখি, তাহলে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে সেটা হাত পা কেটে যেতে পারে, হাতে ফুটে যেতে পারে, পায়ে ফুটে যেতে পারে, তাই না? তাহলে এই ধরনের দুর্ঘটনার ঝুঁকি কমাতে আমাদের সঠিকভাবে মেডিকেল বর্জ্য অপসারণ করা প্রয়োজন। একটা ভালো পরিবেশ গঠনের সহায়তা করে। আমরা যদি যেখানে সেখানে রক্তমাখা ব্যান্ডেজ বা রক্তমাখা কাপড়, গর্ভফুল এগুলো ফেলে রাখি, ওখান থেকে পরিবেশ নষ্ট হবে না? তাহলে পরিবেশটাকে ঠিক রাখার জন্য বর্জ্য অপসারণের গুরুত্ব অপরিসীম। দুর্গন্ধ কমায়। রক্ত পূজার তার গন্ধ আছে না, সেটা যদি ফেলে রাখি পচে ওখান থেকে আরও বেশি দুর্গন্ধ ছড়াবে, সেজন্য দুর্গন্ধ কমানোর জন্য। পোকামাকড়ের সংখ্যা কমায়। বর্জ্য যেখানে সেখানে রাখলে পোকামাকড় হয় না, এই পোকামাকড়ের সংখ্যাটা কমায়। মাটি এবং পানি জীবাণু বা রাসায়নিক দ্বারা দূষিত হওয়ার সম্ভাবনা কমায়। দেখা যাচ্ছে যে আমরা ব্যবহার করার পরে স্যালাইনের পাইপ বা সুচ এগুলো পানিতে ফেলে দিচ্ছি, পানি দূষিত হবে না, সেটা বলছে। কারা ঝুঁকিতে আছে? বর্জ্য অপসারণ করার পূর্ব পর্যন্ত যারা মেডিকেল ও রাসায়নিক বর্জ্য নাড়াচাড়া করে তারা ঝুঁকিতে। স্বাস্থ্যকর্মী যারা আছে তারা, রুগীর সঙ্গে সংশ্লিষ্ট যারা রুগীর সঙ্গে যারা আসে দর্শনার্থী তারা, তাই না? কর্মীদের মধ্যে যারা ধারালো যন্ত্রাংশ এসবের ত্রুটিপূর্ণ অংশ নাড়াচাড়া করেন বা অপসারণ করেন। ধারালো যন্ত্রপাতি যারা নাড়াচাড়া করে তারা, এ ধরনের হসপিটালে অনেকে আছে না ধারালো যন্ত্রপাতি নাড়াচাড়া করে, যারা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে জড়িত। দেখা যাচ্ছে যে আয়া সুইপার ওরা কী করে, বা ধরে নিয়ে যায় ফেলে দেয়, এখন ওর মধ্যে সুচ থাকে, সুচ হাতে ফুটে যাবে না? সঠিকভাবে অপসারণ না করা হলে এলাকার মানুষের মধ্যে বর্জ্য সম্পর্কিত সংক্রামক রোগের সম্ভাবনা থাকে। সঠিকভাবে আমরা যদি বর্জ্য অপসারণ না করি, যেখানে সেখানে ফেলি, তাহলে এলাকার মানুষও সংক্রামিত হতে পারে। মনে রাখতে হবে বর্জ্য অপসারণ নাড়াচাড়া করার সময় ইউটিলিটি গ্লাভস ও জুতা ব্যবহার করতে হবে। এই সকল বর্জ্য যারা নাড়াচাড়া করবে তাদের অবশ্যই ইউটিলিটি গ্লাভস এবং সঙ্গে জুতা পরে থাকতে হবে। গ্লাভস খোলার আগে হাত ধুতে হবে এবং পরে হাত ধুতে হবে। গ্লাভস খোলার আগে হাত ধুতে হবে এবং পরে হাত ধুতে হবে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা। আমরা এটা কি করে ব্যবস্থাপনা করব? শুধু অপসারণ করলে তো হবে না, এটা ব্যবস্থাপনাও করতে হবে। এখন অপসারণ করে নিয়ে গিয়ে আমি যদি পুকুরে ফেলি, অপসারণ করে নিয়ে গিয়ে আমি যদি খোলা মাঠে ফেলি, তাহলে হবে? এটা একটা ব্যবস্থাপনা থাকা জরুরি। বাছাইকরণ। আগে আমাদেরকে বর্জ্য বাছাই করতে হবে, নাড়াচাড়া করতে হবে, মধ্যবর্তী সংরক্ষণ, অপসারণ। সাধারণ ও মেডিকেল বর্জ্যের জন্য আলাদা এবং সঠিক পাত্র ব্যবহার করতে হবে। হসপিটালে দেখো দুই ধরনের পাত্র থাকে, একটা থাকে কালো আর একটা থাকে লাল। যেটা লাল সেখানে লেখা থাকে শার্প বিন বক্স, মানে যেই সকল জিনিস শার্প ধারালো সেগুলো ওই বক্সে রাখতে হয়। আর যেগুলো সাধারণ বর্জ্য, কাগজ এবং চিপসের ঠোঙ্গা বা ওষুধের প্যাকেট, এগুলোর জন্য একটা কালো বক্স থাকে বা নীল রঙের বক্স থাকে, সেই বক্সে ফেলতে হয়। তাহলে প্রথম কাজ হচ্ছে বাছাই করতে হবে যে কোনটা মেডিকেল বর্জ্য এবং কোনটা সাধারণ বর্জ্য।
ধারালো যন্ত্রাংশের জন্য আলাদা পাত্র ব্যবহার করতে হবে। বিভিন্ন ধরনের রঙিন পাত্র অথবা লেবেল লাগানো পাত্র ব্যবহার করতে হবে। যদি আমরা রঙিন পাত্র না পাই তাহলে যদি কালো রঙের পাত্রই থাকে সে পাত্রের গায়ে লেবেল লাগাতে হবে, লিখে দিতে হবে যে এখানে ধারালো যন্ত্রাংশ ফেলুন আর এখানে সাধারণ বর্জ্য ফেলুন। তাহলে এতে কী হলো? পৃথকীকরণ হলো। নাড়াচাড়া, অপসারণের পূর্বে যত কম সম্ভব মেডিকেল বর্জ্য নাড়াচাড়া করা। অপসারণের পূর্বে মানে ওখান থেকে সরাই নিয়ে যাওয়ার আগে যত পারা যায় কম নাড়াচাড়া করতে হবে। এখানে এই পাত্র থেকে ঢেলে ওই পাত্র থুচ্ছে, ওই পাত্র থেকে ঢেলে ওই পাত্র থুচ্ছে, এরকম করা যাবে না, একটাতেই রাখতে হবে। ঠিক আছে। 4 ভাগের 3 ভাগ পূর্ণ হলেই পাত্রের বর্জ্য অপসারণ করা। একদম ভরে যাচ্ছে তখন ফেলবো তা না, একটা পাত্রের যদি 4 ভাগের মধ্যে 3 ভাগই পূর্ণ হয়ে যায় তখন সেটাকে অপসারণ করে ফেলতে হবে। মেডিকেল বর্জ্য নাড়াচাড়ার সময় অবশ্যই হেভি ইউটিলিটি গ্লাভস ও জুতা পরতে হবে। হেভি ইউটিলিটি গ্লাভস কি? এই গ্লাভস কিন্তু সাধারণ আমরা যে রাবারের গ্লাভস পরি এই ধরনের গ্লাভস না, মোটা এক ধরনের গ্লাভস আছে না, দেখেছো? দেখো যারা বিদেশে কাজ করে মোটা এক ধরনের গ্লাভস পরে থাকে, সাদা রঙের গ্লাভস পরে থাকে, ওটা দিয়ে রড ধরতেছে, ইট ধরতেছে, তাই না? হ্যাঁ, অনেক মোটা এই ধরনের গ্লাভস পরতে হবে। হেভি ইউটিলিটি গ্লাভস, ইউটিলিটি গ্লাভস হয় 2 ধরনের, একটা হচ্ছে সাধারণ ইউটিলিটি গ্লাভস, একটা হেভি ইউটিলিটি গ্লাভস। এই হেভি ইউটিলিটি গ্লাভস লাগবে। মধ্যবর্তী সংরক্ষণ, যদি প্রয়োজন হয়, দেখা যাচ্ছে যে আমি এখান থেকে সরাসরি এই বর্জ্যটা তোমার শোধনাগারে পাঠাতে পারছি, এটা একরকম হতে পারে। দ্বিতীয়ত না, আমি প্রতিদিন পাঠাতে পারছি না, তাহলে মধ্যবর্তী কোনো একটা স্থানে আমাকে কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। যেখানে কর্মী বা সেবা গ্রহীতা অথবা ভিজিটর কম যায় সেখানে রাখা। দেখা যাচ্ছে মাসে একদিন এই বর্জ্যটা নিতে আসবে, বা সপ্তাহে একদিন বা 2 দিন পরে নিতে আসবে, তাহলে তো আমি বই রাখতে পারবো না, আমাকে একটা আলাদা জায়গায় সেটাকে জড়ো করতে হবে। সকল পাত্রের ঢাকনা নিশ্চিত করা, ঢাকনা অবশ্যই ঢেকে রাখতে হবে, পাত্র খোলা রাখলে হবে না। আর আমাদের দেশে কি হয়? ঠিকই রাখে কিন্তু পাত্রের ঢাকনা খোলা, ঢাকনাই নাই। স্বল্প সময়ের জন্য সংরক্ষণের পরিকল্পনা কয়েক ঘন্টা বা 2 দিন এরকমের জন্য রাখতে হবে। অপসারণ, সম্ভব হলে মেডিকেল বর্জ্য স্বাস্থ্যকেন্দ্রের চৌহদ্দিতে অপসারণ ভালো তদারকির জন্য। চৌহদ্দি কি? চৌহদ্দি কি? আঙিনা, তাই না? আঙিনা। ছড়িয়ে ছিটিয়ে যেতে পারে, তাই খোলা অবস্থায় পোড়ানো অনুমোদিত নয়। দেখা যাচ্ছে আমি সব নিয়ে যে আগুন ধরাই দিচ্ছি, তাহলে হবে বাতাস দূষিত হবে না, বা ছড়ায় ছিটায় যাবে। তো পোড়ানো সম্ভব না হলে মাটিতে পুঁতে ফেলা উচিত। যদি পোড়ানো সম্ভব নাও হয় তাহলে মাটিতে পুঁতে ফেলতে হবে। কতটুকু গর্ত করে পুঁতে ফেলতে হবে? মিনিমাম 3 ফিট। ঠিক আছে, এভাবে 3 ফিট গর্ত করে, যেন গভীরতা 3 ফিট হয়, গর্ত করে সেখানে পুঁতে ফেলতে হবে। মেডিকেল বর্জ্য অপসারণের সাধারণ নীতিমালা কি? নীতিমালা: ধোয়া যাবে, ছিদ্র হবে না এমন প্লাস্টিক বা মরিচারোধক পাত্র ব্যবহার। আমি যদি মেডিকেল বর্জ্য অপসারণ করতে চাই, মেডিকেল বর্জ্য তাহলে কোনগুলো মেডিকেল বর্জ্য? আর সাধারণ বর্জ্য কোনগুলো? ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক স্থানে বর্জ্যের পাত্রগুলো রাখা। যিনি ব্যবহার করবেন সেই পাত্রগুলো তাদের জন্য সুবিধাজনক স্থানে রাখতে হবে। এখন আমি কাজ করছি, এখানে পাত্র রাখে আসছে রাস্তার উপর, আমি কি বারবার ফেলতে যাবো? তাহলে আমার হাতে কাছে রাখতে হবে, তাই না? প্রতিদিন বা 4 ভাগের 3 ভাগ পূর্ণ হলে পাত্র খালি করতে হবে। মেডিকেল বর্জ্যের পাত্রে কখনো হাত দেওয়া যাবে না। সবসময় মেডিকেল বর্জ্য সঠিকভাবে অপসারণ কখনো ছুঁড়ে ফেলা যাবে না, এভাবে ছুঁড়ে ফেলা যাবে না। ঠিক আছে, সেটা বলছে। মেডিকেল বর্জ্য নাড়াচাড়ার সময় অবশ্যই হেভি ইউটিলিটি গ্লাভস বা জুতা ব্যবহার করতে হবে। গ্লাভস খোলার পূর্বে ধোয়া এবং খোলার পর হাত ধুতে হবে। বর্জ্যের পাত্র ক্লোরিন দ্রবণ ও পানিতে ধুতে হবে। ধারালো তরল বর্জ্য এবং ক্ষতিকারক রাসায়নিক বর্জ্য বিশেষভাবে অপসারণ করতে হবে। এটা হচ্ছে নীতিমালা। এইবার হচ্ছে তরল বর্জ্য অপসারণ। আমরা কীভাবে তরল বর্জ্য অপসারণ করব? বহন বা অপসারণের সময় যেন না ছিটে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। দেখা যাচ্ছে যে আমাদের পৌরসভার গাড়ি যায়, পড়তে যাচ্ছে, রাস্তাতে পড়তে অর্ধেক যায় আর অর্ধেক রাস্তাতে পড়ে থাকে। খোলা ড্রেন বা নন সেপটিক ল্যাট্রিনে ফেলতে হবে। সিঙ্ক বা ড্রেন অথবা ল্যাট্রিন ভালোভাবে পানিতে অথবা দিনের শেষে
ডিসইনফেক্টেড দ্রবণ দিয়ে পরিষ্কার করতে হবে। দেখা যাচ্ছে রক্ত নিয়ে আমি কাজ করেছি, সেই রক্তটা আমি সিনকে বা ল্যাট্রিনে ফেলে দিতে পারবো, ঠিক আছে, দিয়ে আবার সেটা দিন শেষে পরিষ্কার করে ফেলতে হবে। পাত্রটা 0.5% ক্লোরিন দ্রবণে 10 মিনিট পূর্ণ করে রাখতে হবে। সবসময় হ্যাভি ইউটিলিটি গ্লাভস ও জুতা ব্যবহার করতে হবে। গ্লাভস খোলার আগে এবং গ্লাভসের পরে হাত ধুয়ে নিতে হবে। ড্রাম ইনসিনারেটরের ব্যবহার, ক্লিনিক থেকে বাতাসের অনুকূলের জায়গা বাছাই করতে হবে। তেলের ড্রাম ব্যবহার করা যেতে পারে। ইনসিনেটরের মধ্যে যথেষ্ট ছিদ্র থাকতে হবে যাতে পর্যাপ্ত বাতাস ঢুকে। ইনসিনেটরের শক্ত ভিত মাটির ওপর বসাতে হবে যাতে আগুন ধরে না যায়। বর্জ্যের পরিমাণ কমানোর জন্য শুধু মেডিকেল বর্জ্য পড়ানোর ব্যবস্থা করতে হবে। এটা হচ্ছে মেডিকেল বর্জ্য পড়ানোর এক ধরনের প্রসিডিউর। যদি বর্জ্য ভেজা থাকে বর্জ্যের সাথে কেরোসিন মেশাতে হবে। ইনসিনেটরের চারপাশ দেওয়াল বেড়া দিতে হবে এবং দাঁড়িয়ে থেকে বর্জ্য পোড়াতে হবে। ইনসিনেটরের ছাই সাধারণ বর্জ্যের মতো অপসারণ করতে পারবে। পুরানোর পরে সেটাকে সাধারণ বর্জ্যের মতো অপসারণ করতে পারবো। দেখা যাচ্ছে আমি পুরানো দায়িত্ব দিয়েছি একজনকে, ও ভালো করে পুরায়নি, তাহলে হবে? বাবা আগুন ধরাতে পারছিল, অর্ধেক পুড়েছে অর্ধেক পুড়েনি, কাক নিয়ে দৌড়াদৌড়ি করছে, করে না এরকম? ধারালো জিনিসে আঘাত এড়িয়ে চলা বা প্রতিহত করা। ক্লিনিকে ব্যবহৃত জিনিস সুচ, সার্জিক্যাল ব্লেড, কাঁচি, সুচালো ফরসেপ ইত্যাদি এড়িয়ে চলতে হবে। ধারালো জিনিসে আঘাতে এড়ানো বা প্রতিহত করা কেন প্রয়োজন? আঘাত এড়ানোর জন্য, সংক্রমণ এড়ানোর জন্য। ধারালো জিনিস বা বর্জ্য ব্যবহার ও সংরক্ষণ, সাবধান হতে হবে যাতে ব্যবহারের সময় আঘাত না লাগে। সুচালো বা ধারালো জিনিস সংরক্ষণের জন্য সহজে ছিদ্র না হয়ে যায় এমন পাত্র ব্যবহার করতে হবে। প্রতিটি ধারালো জিনিস ব্যবহারের পরপরই যথাযথ সংরক্ষণ করতে হবে। ডিসপোজেবল সিরিঞ্জের সুচ ভাঙা, বাঁকানো বা পুনরায় ঢাকনাযুক্ত করা যাবে না। কোনো কারণে সুচ পুরনো ঢাকনাযুক্ত করা দরকার হয় তখন তার ঝুঁকি কমানোর জন্য এক হাতে ব্যবহার করে এক হাত ব্যবহার করতে হয়। ধারালো জিনিস সংরক্ষণের পর সংরক্ষণের পাত্র 4 ভাগের 3 ভাগ পূর্ণ হলে অপসারণ বা ধ্বংসের জন্য ব্যবস্থা করতে হবে। তার মানে কি বললো এখানে? এই যে আমরা এরকম করি না, সুচ ভেঙে ফেলে দিই, এটাও করা যাবে না, ঠিক আছে? বা কোনো সময় যদি আমার ওই সিরিঞ্জটা আবার ব্যবহার করতে হয় তাহলে সেটা এক হাতে ব্যবহার করে রাখতে হবে, যে আমি এটা ব্যবহার করেছি এখানে থাক, এটা আবার ওই রোগীর জন্য ব্যবহার করা আমার লাগতে পারে। ইনজেকশন দেওয়া, সেবা গ্রহীতা থেকে অন্য গ্রহীতার রোগের বিস্তার রোধ। কী করে বিস্তার রোধ করে? সবসময় একটি নতুন বা সঠিকভাবে পূর্ণ প্রক্রিয়াজাতকরণ সুচ বা সিরিঞ্জ ব্যবহার করা। এক সময় একই সিরিঞ্জে সবাইকে ইনজেকশন দিত, এখন তো এরকম নাই, এখন তো ওয়ান টাইম ইউজ, তাই না? কখনো সিরিঞ্জ পরিবর্তন না করে শুধু সুচ পরিবর্তন করে অন্য গ্রহীতার শরীরে ইনজেকশন না করা। ইনজেকশন দেওয়ার পূর্বে যদি ময়লা দেখা যায় তবে সাবান ও পানিতে পরিষ্কার করা। কোন জায়গায়? যে জায়গায় ইনজেকশন দেবো সেই জায়গায়। তুলা, গজ এবং অ্যান্টিসেপটিক দ্রবণ দিয়ে কেন্দ্র থেকে বাহিরের দিকে মোছা। দেখা যাচ্ছে এইখানে আমি দিব, তাহলে এইভাবে মুছে বাইরের দিকে নিয়ে যেতে হবে। বাহির থেকে মুছে এখানে নিয়ে আসলে হবে না, যে জায়গায় দিব সেখানে মুছে বাইরের দিকে নিয়ে যেতে হবে। ইনজেকশন দেওয়ার পূর্বে আচ্ছা আমরা তাহলে কী করব? যদি ময়লা দেখা যায় সাবান পানিতে পরিষ্কার করে নিতে হবে, যে জায়গাটা ইনজেকশন দিব সেটা পরিষ্কার করে নিতে হবে, তাই না? এইভাবে না, এইভাবে। সেটা হচ্ছে চারিদিক থেকে বৃত্ত না, বৃত্ত থেকে চারিদিকে, ঠিক আছে? বৃত্ত থেকে চারিদিকে। যদি অ্যালকোহল ব্যবহার করা হয় তবে তা শুকাতে হবে। ধারালো বর্জ্য অপসারণের জন্য প্রয়োজনীয় উপকরণ। ধারালো বর্জ্যের পাত্র, ঢাকনাযুক্ত কাঠ বা বোর্ডের বাক্স, কার্টুন, খালি প্লাস্টিকের পাত্র, ইউটিলিটি গ্লাভস, ইনসিনারেটর, গামলা, শাবল, কোদাল ইত্যাদি। 0.5% ক্লোরিন দ্রবণ, শক্ত জুতা, গামবুট ইত্যাদি বা টেপ, ঠিক আছে? এই যে নিচে দেখো বিভিন্ন পাত্র দেওয়া আছে, বিভিন্ন পাত্রের কালার দেওয়া আছে, তাহলে এটা দেখে নিবে, তাহলে আগামী দিন এই পার্ট 7 করে আসবে। ধন্যবাদ সবাইকে।